তো হ্যালো সিআরসিআর, রক্ত ও সঞ্চালনের প্রথম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। তো যেহেতু এটা প্রথম ক্লাস, তো এই অধ্যায়টা পড়ার আগে এই অধ্যায় সম্পর্কে কিছু দিক নির্দেশনামূলক কথা বলতে হবে, যে আমরা অধ্যায়টা কিভাবে পড়ব বা কিভাবে পড়লে আমাদের সবচেয়ে সহজ মনে হবে। তো দেখো, এই অধ্যায়টা পড়ার ক্ষেত্রে একটা জিনিস ফেস করবা, সেটা হচ্ছে অনেক অনেক সংখ্যামূলক তথ্য। প্রত্যেকটা টপিকের মধ্যেই কোনো না কোনো সংখ্যামূলক তথ্য আছেই। তবে মজার ব্যাপার হইল যে এইগুলার বেশিরভাগই গুরুত্বপূর্ণ না, কিছু কিছু আমাদেরকে মনে রাখতে হয়। তো কিভাবে বুঝবা ওইগুলা মনে রাখবো? তো দেখো, আমি যে সিস্টেমটা করছি সেটা হচ্ছে এই অধ্যায়ের যতগুলা সংখ্যামূলক তথ্য আছে সেগুলা দুইটা পৃষ্ঠার মধ্যে তুলছি, এরপরে এই বইয়ে লাগাই দিছি আর কি। এই দেখো, দেখা যায় না আশা করি, এই একটা পৃষ্ঠা, তারপর এই আর একটা পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠার মধ্যে এই অধ্যায়ের সমস্ত সংখ্যামূলক তথ্য আছে। তো আমার লাভটা কি হইল এখানে লাগায়? তো দেখো, আমাদের মস্তিষ্ক এমন ভাবে ডিজাইন করা বা এমন ভাবে প্রোগ্রাম করা যে একই রকমের তথ্য যদি আমরা একই সাথে পড়ি তাহলে সেটা বেশি মনে থাকে। আর এরকম করার আরেকটা সুবিধা হইতেছে যে আমরা যখন ক্লাস করব বা মেইন বইটা পড়ব, তখন আমরা এই সংখ্যামূলক তথ্যগুলা স্কিপ করতে পারবো, কারণ আমরা তো একটা পৃষ্ঠার মধ্যে তুলছি। তো ওই রিডিং থেকে না পড়া একবারে পড়ব, তাহলে আমাদের কনসেপ্টটা বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আর আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে যখন অধ্যায়টা শেষ হবে তখন তো বোর্ড এমসিকিউ করতে হবে। বোর্ডের এমসিকিউ করো বা মেডিকেলের বা ভার্সিটির, যাই হোক, এমসিকিউ সলভ করার সময় তুমি খেয়াল রাখবা যে কোন সংখ্যামূলক তথ্যটা পরীক্ষার মধ্যে আসছে। যেটা আসছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সেটা এই কাগজের মধ্যেই লাগায় রাখবা। যেমন যদি দেখো, আমি এই যে লাল লাল কালিকে দাগায় রাখছি, তো এর মানে কি? এর মানে হচ্ছে এই যে লাল কালি, মানে লাল কালিগুলা যে সংখ্যামূলক তথ্যের পাশে আছে, এইগুলো আমাকে একেবারে মুখস্থ করতে হবে। আর যেগুলা দাগ ছাড়া আছে ওইগুলা পড়বো, তবে মুখস্থ করতে হবে না। অতটুকু পড়বো যাতে চারটা অপশনের মধ্যে যদি থাকে তাহলে যাতে আমি দাগাইতে পারি। আর যেগুলা আগে আসছে অলরেডি ওইগুলা মুখস্থ থাকতে হবে। তো আশা করি সংখ্যামূলক তথ্য নিয়ে কোনো প্রবলেম হবে না। আর আমরা সংখ্যামূলক তথ্যগুলা কনসেপ্টটা পড়ার সময় স্কিপ করব, কারণ আমি তো বলে দিলাম যে কিভাবে পড়বা, আর এগুলোর মধ্যে বুঝায় যাওয়ার কিছু নাই। তবুও আমি যেগুলা একেবারে আসেই, মানে বোর্ডে একেবারে কমন, ওইগুলো আমি ক্লাসে উল্লেখ করব। তবে বেশিরভাগগুলাই আমি স্কিপ করব, যেগুলো একেবারে আসে না। তোমরা এইভাবে দুইটা পৃষ্ঠার মধ্যে লিখবা এবং পরবর্তীতে পড়বা, একই সাথে পড়বা, তাহলে সহজে মনে থাকবে। তো আশা করি সংখ্যামূলক তথ্য সম্বন্ধে যে সমস্যাটা হইতে পারতো সেটা আর হবে না। তো দেখো, আমরা যদি পড়াশোনা করি, মানে পড়া শুরু করি, আজকে আমাদের প্রথম লেকচার ব্লাড এন্ড সার্কুলেশন। তো ব্লাড এন্ড সার্কুলেশন মানে কি? ব্লাড মানেই তো রক্ত, আর সার্কুলেশন মানে হচ্ছে সঞ্চালন, রক্ত ও সঞ্চালন। তো এই অধ্যায়ে আমরা মূলত রক্তের উপাদান, রক্ত কি এবং এই রক্তটা কিভাবে আমাদের সমস্ত দেহে সঞ্চালিত হয় সেটাই পড়ব। এই জন্যই অধ্যায়টার নাম হচ্ছে ব্লাড এন্ড সার্কুলেশন, অর্থাৎ রক্ত ও সঞ্চালন। এই রক্ত ও সঞ্চালন সম্পর্কে প্রথম ধারণা দেন বিজ্ঞানী
উইলিয়াম হার্ভে। উইলিয়াম হার্ভে, এটা এমসিকিউতে আসতে পারে। তো তোমরা তো রক্ত দেখছো, যদি কেউ রক্ত না দেখে থাকো তাহলে একটা ব্লেড নিবা, আঙুলের দ্বারা আস্তে করে একটু কাটবা, যেটা বের হবে সেটাই রক্ত। তো দেখছো অনেকেই, আবার অনেকে রক্ত টেস্ট করছো। এখন বলতে পারো আমি তো টেস্ট করি নাই। তোমরা যখন ছোট ছিলা তখন তোমাদের দাঁত পড়ছিল অবশ্যই, ওই সময় কিন্তু রক্ত টেস্ট করার সৌভাগ্য হয়েছে সবার কি মোটামুটি, যাদের আর কি রক্ত বের হয়েছে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে রক্ত বের হয় দাঁত পড়ার সময়। ওই সময় যে টেস্ট করছিলা একটু নোনতা নোনতা লাগছিল, মনে আছে? মনে না থাকলে মনে করার দরকার নাই, রক্তের টেস্ট একটু লবণাক্ত। তো এইটা কেন হয়? কারণ রক্তের মধ্যে অনেক খনিজ লবণ থাকে বা অজৈব লবণ থাকে, এই জন্য রক্তের স্বাদ নোনতা। আমাদের দেহে মোট 8% হচ্ছে রক্ত। এই 8% রক্তের পরিমাণ এভারেজে 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার দেহের মধ্যে 8% রক্ত, এবং এই রক্তের পরিমাণ 5 থেকে 6 লিটার। এখন তোমরা রক্ত সম্পর্কে একটা কথা শুনবা যে রক্তটা ঈষৎ ক্ষারীয়। কি? ঈষৎ ক্ষারীয়। রক্ত ঈষৎ ক্ষারীয় মানে কি? ঈষৎ কথাটার অর্থ, ঈষৎ মানে হচ্ছে অল্প বা কম বা হালকা বা নগণ্য, আর কি কম আর কি, নগণ্য বা সামান্য, অনেক প্রকার অপর শব্দ হইতে পারে। ঈষৎ ক্ষারীয় মানে হচ্ছে নগণ্য বা সামান্য। এখন কোনটা ক্ষারীয় আর কোনটা অম্লীয় এইটা যদি তুমি বুঝতে চাও, তাহলে তোমার পিএইচ স্কেল সম্পর্কে ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকতে হবে। তো যেহেতু পিএইচ স্কেলটা তোমাদের কেমিস্ট্রিতে রাসায়নিক পরিবর্তনে আছে, তো ওইটা তোমাকে পড়তেই হবে। তা আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব, একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব পিএইচ স্কেল সম্পর্কে, যেহেতু ওইটা তোমার পড়তেই হবে। যদিও এইটা ওইটা এই অধ্যায়ের পড়া না, তবু এই কথাটার অর্থ বুঝতে গেলে তোমার পিএইচ স্কেল সম্পর্কে পড়তেই হবে। তো দেখো পিএইচ স্কেলটা সম্পর্কে আমরা পড়ি একটু। তো পিএইচ স্কেলটা একটা স্কেল যার দাগ থাকে 1 থেকে 14টি। ধরো এটা হচ্ছে 1 নাম্বার দাগ, এটা হচ্ছে 14 নাম্বার দাগ। 1 আর 14 এর মধ্যবর্তী সংখ্যা কত? 7। তো এটা হচ্ছে 7 নাম্বার দাগ। এই 7 নাম্বার দাগ, এগুলা কিসের মান? 1 কিসের মান? এগুলো হচ্ছে পিএইচ এর মান। পিএইচ এর মান 1 থেকে 14 এর মধ্যে হইতে পারে। তো যখন পিএইচ 7, তখন তাকে বলা হয় প্রশম। প্রশম মানে কি? প্রশম হইতে পারে যে কোনো প্রকার লবণ, যেটা অম্লীয় না, ক্ষারীয় না। সাতের যে কম, 1 থেকে 7 মধ্যে যদি পিএইচ হয়, তখন তাকে বলা হয় অ্যাসিড। অ্যাসিডের বাংলা শব্দই হচ্ছে অম্ল। আর যখন কোনো পদার্থের পিএইচ 7 থেকে 14 এর মধ্যে হয়, তখন তাকে বলা হয় ক্ষার বা বেস। বেস হচ্ছে ইংরেজি শব্দ, বেজের বাংলায় হচ্ছে ক্ষার। দেখো এটা হচ্ছে প্রশম, এটা হচ্ছে অ্যাসিড, এটা হচ্ছে ক্ষার বা বেস। এখন প্রশম কোনগুলা? যে কোনো ধরনের লবণ, ধরো সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি, এগুলো হচ্ছে প্রশম বা পানি। আর অ্যাসিড কোনগুলা? অ্যাসিড তো অবশ্যই চিনো। এখন আবার আরেকটা কনসেপ্ট আছে এখানে, যে 7 চেয়ে যত কম হবে, অর্থাৎ পিএইচ এর মান 7 চেয়ে যত কম হবে,
তত তীব্র অ্যাসিড। আর পিএইচ এর মান 7-এর চেয়ে যত বেশি হবে তত তীব্র ক্ষার। তো এখানে আমরা আবার দুইটা ক্লাসিফিকেশন করতে পারি। যেমন ধরো এইদিকে কি, যত কম হবে তত তীব্র ক্ষার, অর্থাৎ কমের দিকে একটা ক্লাসিফিকেশন আর বেশির দিকে একটা ক্লাসিফিকেশন। কমের দিকে কি হবে? তীব্র অ্যাসিড, আর বেশির দিকে দুর্বল অ্যাসিড। আর 7-এর চেয়ে যত বেশি হবে তত তীব্র ক্ষার, অর্থাৎ বেশির দিকে তীব্র ক্ষার, আর কমের দিকে দুর্বল ক্ষার। তীব্র অ্যাসিড কোনগুলা? আমাদের যে কোনো ধরনের অজৈব অ্যাসিড গুলাই হচ্ছে তীব্র অ্যাসিড। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, কার্বনিক অ্যাসিড H2CO3। এইরকম আরো অনেকগুলো আছে, সেগুলা কেমিস্ট্রিতে পড়বা, আমি জাস্ট কয়েকটা দিতেছি আর কি। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে তীব্র অ্যাসিড। আর দুর্বল অ্যাসিড হচ্ছে যে কোনো ধরনের জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড, ওইগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। যেমন ধরো কি বলবো, CH3 COOH, ইথানোয়িক অ্যাসিড। তারপরে ধরো HOOC COOH অক্সালিক অ্যাসিড, এটাকে C2H2O4 লেখা হয়, বা এটা গাঠনিক ভাবেও লেখা হয়। যদিও একটু ব্যাপারটা অগোছালো হয়ে গেছে, তো মনে আর লেখার যেহেতু জায়গা নাই লিখলাম না। তো মনে রাখবা, অজৈব অ্যাসিড গুলো হচ্ছে তীব্র অ্যাসিড, আর জৈব অ্যাসিড গুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। আর দুর্বল ক্ষার কোনটা? আমাদের সিলেবাসে একমাত্র দুর্বল ক্ষার হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আমাদের সিলেবাসের একমাত্র দুর্বল ক্ষার। তো দুর্বল বলতে আমাদের সিলেবাসের, কিন্তু এর বাইরেও দুর্বল ক্ষার আছে, ওইগুলো আমাদের সিলেবাসে সাধারণত আসে না। দুর্বল ক্ষার। তীব্র ক্ষার কোনগুলো? তীব্র ক্ষার হচ্ছে গ্রুপ 1। কিসের গ্রুপ? পর্যায় সারণীর গ্রুপ। পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর হাইড্রোক্সাইড সমূহ হচ্ছে তীব্র ক্ষার। যেমন ধরো কি, গ্রুপ 1 2 এর হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড মানে কি? OH। উদাহরণ যদি বলি, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড MgOH2। এইরকম ভাবে অনেকগুলো হইতে পারে, 14টা হইতে পারে। সবগুলো দেখাইলাম না, জাস্ট এতটুকু মনে রাখো। তো পুরো জিনিসটা যদি আবার আমি বলি, তাহলে পিএইচ স্কেল, পিএইচ স্কেলের মধ্যে পিএইচ এর মান বসানো হয়। এখানে 1 থেকে 14 পর্যন্ত দাগ থাকে। যদি পিএইচ এর মান 7 হয় তাহলে সেটা প্রশম, অর্থাৎ অ্যাসিডও না আবার ক্ষারও না। যখন পিএইচ এর মান 7 এর কম তখন সেটা অ্যাসিড, আর যখন পিএইচ এর মান 7 এর বেশি তখন সেটা ক্ষার। এইখানে দুর্বল ক্ষার, তীব্র ক্ষার, দুর্বল অ্যাসিড, তীব্র অ্যাসিডের ক্লাসিফিকেশন পড়ছো, ওইগুলো মনে রাখার দরকার নাই। এখন নতুন একটা তথ্য দেখো, সেটা হচ্ছে জায়গা হবে, এটা মুখস্থ করতে হবে। তো এইখান থেকে একটু মুছে দিলাম। তো আমাদের যে রক্ত আছে, তার পিএইচ এর একটা রেঞ্জ আছে। এখন রেঞ্জ কি? রেঞ্জ মানে হচ্ছে সীমা। পৃথিবীতে তো অনেক মানুষ, সবার রক্তের পিএইচ তো আর সেম হবে না, নির্দিষ্ট একটা সীমার মধ্যে থাকবে। অর্থাৎ মানুষের রক্তের পিএইচ একটা সীমার মধ্যে থাকে, সেটা হচ্ছে 7.35 থেকে 7.45। মানুষের রক্তের পিএইচ সব সময় এই সীমার মধ্যে থাকে, আর যদি না থাকে তাহলে সে মানুষ না, বা একটু সমস্যা আছে। অ্যালকালোসিস হইতে পারে, অ্যাসিডোসিস হইতে পারে, এগুলা রোগ। অ্যাসিডোসিস, অ্যালকালোসিস, ওইগুলো আমরা এখন পড়বো না, ওইগুলো আমরা কেমিস্ট্রিতে পড়ব।
তো এটা হচ্ছে মানুষের রক্তের পিএইচ রেঞ্জ মুখস্থ রাখতে হবে। এটাকে যদি এভারেজ করো তাহলে মান পাবা হচ্ছে 7.4, অর্থাৎ মানুষের রক্তের পিএইচ 7.4। এখন এই স্কেলটার দিকে লক্ষ্য করো, আমি বলছিলাম যে পিএইচ যখন 7 তখন কি প্রশম, আর 7-এর চেয়ে যত বেশি তত তীব্র ক্ষার, আর যদি 7-এর কাছাকাছি হয় তাহলে দুর্বল ক্ষার, দুর্বল বা সামান্য বা কি অল্প ক্ষারীয়। তো দেখো 7.4 মানে 7 প্লাস 0.4, অর্থাৎ সামান্য, এই 7-এর চেয়ে সামান্য এদিকে এই 7.4 এর মান। অর্থাৎ রক্তের পিএইচ যেহেতু 7.4, অর্থাৎ প্রশম বিন্দু থেকে সামান্য ক্ষারীয়, তার মানে আমরা বলতে পারি রক্ত ঈষৎ ক্ষারীয় বা সামান্য ক্ষারীয় বা অল্প ক্ষারীয় একটা পদার্থ। তো আশা করি ক্লিয়ার হয়েছে যে রক্তকে কেন ঈষৎ ক্ষারীয় বলা হয়, বুঝছো? বলো। আশা করি হয়েছে। তো রক্তের তাপমাত্রা কত হইতে পারে? আমাদের দেহের যে নরমাল তাপমাত্রা সেটাই হচ্ছে রক্তের তাপমাত্রা, এবং সেটা হচ্ছে 36 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো কিছু নতুন টার্ম তোমরা পাবা, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব জিনিসটা কি? ডাস্টার কোথায়? এই প্লিজ। আপেক্ষিক গুরুত্ব, এখানে গুরুত্ব শব্দটা থাকলেও এটা কিন্তু তেমন গুরুত্বপূর্ণ কিছু না আর কি। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটা সূত্র বা একটা হিসাবের মান, সেটা এইভাবে করা হয়, সেটা হচ্ছে পদার্থের ভর বাই পানির ভর। অর্থাৎ সমপরিমাণ কোনো পদার্থের মানে পদার্থের ভর আর পানির ভর তুলনা করলে যে অনুপাতটা পাওয়া যায় সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। এখন তো এই আপেক্ষিক গুরুত্বের সূত্রটা ছিল যে কোনো পদার্থের জন্য। আর যদি আমরা এখানে রক্তের ভর বসাই, এখন কতটুকু রক্তের ভর, যতটুকু পানি নেব ততটুকু রক্তের ভর মানে ভর। 1 লিটার রক্ত নিলে 1 লিটার পানি নেব, 1000 লিটার রক্ত নিলে 1000 লিটার পানি নেব। আর সব সময় এর মান সেম আসবে, আর সেই মানটা হচ্ছে 1.065। অর্থাৎ রক্ত এবং পানির অনুপাত বা আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.065। এটাকে আমরা এভাবেও বলতে পারি যে রক্ত পানির চেয়ে 1.065 গুণ ভারী। তো এরপরে সব এগুলো বলছি। এখন নতুন একটা টার্ম, সেটা হচ্ছে সান্দ্রতা। সান্দ্রতা, সান্দ্রতা মানে হচ্ছে তরলের বিভিন্ন স্তরের ঘর্ষণ। অর্থাৎ তরল পদার্থ সেটা হইতে পারে পানি, হইতে পারে রক্ত, অথবা যে কোনো কেরোসিন, ডিজেল, যে কোনো প্রকার তরল পদার্থ হইতে পারে। ওই তরল পদার্থগুলা বিভিন্ন স্তরে থাকে। যেমন ধরো এটা যদি একটা তরল পদার্থের অংশ হয়, এটা বিভিন্ন স্তরে থাকে আর কি।
যখন এগুলা প্রবাহিত হয়, তখন এই স্তরগুলোর মধ্যে এক প্রকার ঘর্ষণ বল কাজ করে। আর এই ঘর্ষণ বলটাই হচ্ছে সান্দ্রতা। এই টপিকটা তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের এই যে একটা অধ্যায় আছে পদার্থের গাঠনিক ধর্ম, ওইখানে আছে বিস্তারিত, অনেক বড় একটা টপিক। জাস্ট এতটুকু মনে রাখবা, এই অধ্যায়ের ক্ষেত্রে লাগবে না আর কি। তো যদি কারো ইচ্ছা থাকে ওইখান থেকে ডিটেইলসে পড়ে নিবা, যদিও টপিকটা শর্ট সিলেবাসে নাই। দেখো, তরলের বিভিন্ন স্তরের ঘর্ষণ, এই ঘর্ষণটা এক এক তরলের ক্ষেত্রে এক এক রকম হয়। যেমন পানির ক্ষেত্রে যতটা হয়, রক্তের ক্ষেত্রে তার প্রায় 5 গুণ বেশি হয়। অর্থাৎ রক্তের সান্দ্রতা পানির তুলনায় প্রায় 5 গুণ। এটা জাস্ট মনে রাখতে হবে, আর ব্যাখ্যা জানার দরকার নাই আর কি, ফিজিক্স থেকে পড়ে নিতে পারো। দেখো, এই পৃষ্ঠাটা আমরা শেষ করলাম। তো প্রথম পৃষ্ঠায় আর কিছু নাই, দ্বিতীয় পৃষ্ঠাটাও মোটামুটি সহজ। আর সম্পূর্ণ ক্লাস করার আগে আমার একটা ভিডিও আছে যে কিভাবে বায়োলজি পড়তে হয়, ওইখানে বায়োলজি পড়ার সম্পূর্ণ গাইডলাইন পাবা। তাহলে আর কি সবচেয়ে কম সময় শেষ করতে পারবা। না হলে দেখা যাবে যে একটা অধ্যায় শেষ করতেই 1 মাস লাগতেছে। এত সময় দরকার নাই, বুঝছো? আর অবশ্যই ক্লাস করার আগে বইটা পড়বা। যতটুকু পড়াবো অতটুকু রিডিং রিডিং দেওয়া থাকতে হবে। তাহলে তোমার আলাদা করে নোট করতে হবে না, আর পড়তেও ভালো লাগবে, বুঝছো? তো যদি কারো পড়া না থাকে, একটু কাইন্ডলি রিডিং দেয়া নাও, 2-3 পৃষ্ঠা হইলেও রিডিং দিয়া দাগায় ফেলো, পরে ক্লাসটা করো। তখন দেখবা ক্লাস করতে অনেক ভালো লাগতেছে, বুঝছো? তো পরবর্তী পৃষ্ঠায় আমরা যাই। এইখানে জাস্ট কিছু রক্তের কাজ দেওয়া আছে, বেশি লাগবে না, আমি জাস্ট বুঝাই দেবো। এটা হচ্ছে সব পয়েন্ট লাগবে না, নিজেরাই বুঝবা। যেগুলা নিজেরাই বুঝবো এগুলো আমার পড়ায় দেওয়ার তো কোনো মানে নাই, সময় নষ্ট। তো দেখো, 3 নাম্বার পয়েন্টটা পড়বা, যে রক্ত ভিটামিন, অ্যান্টিবডি, হরমোন এগুলা বহন করে। তারপর 7 নাম্বার পয়েন্ট, আয়নের সাম্যতা বজায় রাখে। তারপর 9 নাম্বার পয়েন্ট, এটা হচ্ছে প্লাজমা প্রোটিন, দেহের প্রোটিন সঞ্চয় ভান্ডার। প্লাজমা প্রোটিন দেহের প্রোটিনের সঞ্চয় ভান্ডার। তো একটা কথা বলতে ভুলে গেছি, এইখানে লাইন ছিল, ওইটা আমি পড়াবো ভাবছিলাম, ভুলে গেছিলাম। তো দেখো, আমরা পড়ছিলাম যে রক্তের সান্দ্রতা পানির চেয়ে 5 গুণ, এবং এই যে সান্দ্রতা পানির চেয়ে 5 গুণ, এইটা হয় মূলত রক্তরস আর লোহিত রক্ত কণিকার ফলে। এখন তোমাদের মনে হইতে পারে, কেন রক্তরস এবং লোহিত রক্ত কণিকার ফলেই পানির রক্তের সান্দ্রতা পানির চেয়ে 5 গুণ? এখানে তো প্লেটেলেটও ছিল, অর্থাৎ অনুচক্রিকাও ছিল, আবার ডব্লিউবিসিও ছিল, ওইগুলা কেন নয়? তো দেখো, এইগুলা বোঝার জন্য একটা পরীক্ষা সম্পর্কে তোমার জানতে হবে, সেটা হচ্ছে সেন্ট্রিফিউজ পরীক্ষা। সেন্ট্রিফিউজ পরীক্ষায় একটা টেস্ট টিউবে কোনো একটা পদার্থকে নিয়ে অনেক জোরে ঘোরানো হয়। যেমন ধরো, এটা একটা টেস্ট টিউব, এখানে সেন্টারে কোনো একটা জায়গায় ফিট করবে যন্ত্রের, এইটা অনেক জোরে ঘুরবে। এই যে জোরে ঘুরে, এটার একটা হিসাব আছে, এটাকে বলে আরপিএম, অর্থাৎ রাউন্ড পার মিনিট। প্রতি মিনিটে কয়টা ঘুরলো, কতবার ঘুরলো, সেটার হিসাব করা হয় আর কি। তো এই অনেক মিনিটে, প্রতি মিনিটে প্রায় 3500 বা 4012 ঘোরানো হয়। তো এরকম এত স্পিডে ঘোরানোর ফলে এইখানে যে যে পদার্থটা থাকে, সেগুলা বিভিন্ন স্তরে বিভক্ত হয়ে যায়। যেমন রক্তকে যদি তুমি সেন্ট্রিফিউজ মেশিনে নিয়ে ঘোরাও, তাহলে কয়েকটা স্তরের সৃষ্টি হবে, বা আলাদা আলাদা পদার্থগুলো আলাদা আলাদা স্তরে থাকবে। তখন এইরকম একটা রেজাল্ট পাবা। এটা ধরো একটা টেস্ট টিউব, এটা লাগবে না, টেস্ট টিউব, এর
সবার নিচে থাকবে আরবিসি। আরবিসি মানে তো বুঝোই, রেড ব্লাড কর্পাসল, লোহিত রক্তকণিকা বা লাল রক্তকণিকা। এইখানে একটু থাকবে ডব্লিউবিসি প্লাস প্লেটলেট। ডব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড কর্পাসল, অর্থাৎ শ্বেত রক্তকণিকা। আর প্লেটলেট মানে অনুচক্রিকা। রক্তে তো 3 ধরনের কণিকাই থাকে, এগুলা তোমরা এসএসসি তে পড়ছো, তো একেবারে শুরু থেকে পড়ানোর কোনো মানে নাই, এগুলো তোমরা বুঝবা। আরবিসি পাবা, ডব্লিউবিসি প্লাস প্লেটলেট পাবা। আর উপরের দিকে পাবা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে প্লাজমা। এখন এই প্লাজমা কি ওই পদার্থের চতুর্থ অবস্থা? না, এটা হচ্ছে রক্তরস। রক্তরসকে ইংরেজিতে প্লাজমা বলা হয়। এখন তুমি যতটুকু রক্তই নিবা তার 55% থাকবে প্লাজমা। 55% পাবা হচ্ছে প্লাজমা। ডব্লিউবিসি প্লাস প্লেটলেট এইটা পাবা 1%। আর আরবিসি পাবা কত? 55 আর 56। আর 56 থেকে যদি 100 থেকে যদি 56 বিয়োগ করো তাহলে থাকে 44%। অর্থাৎ দেখো, রক্তের মধ্যে প্লাজমা আর আরবিসি কিন্তু 99%, ডব্লিউবিসি আর প্লেটলেট কিন্তু খুবই কম। অর্থাৎ যেহেতু রক্তের মধ্যে প্লাজমা অর্থাৎ রক্তরস এবং লোহিত কণিকার পরিমাণ বেশি, এজন্যই এই দুইটা থাকার ফলেই রক্তের সান্দ্রতা পানির চেয়ে 5 গুণ হয়। তো আশা করি বুঝতে পারছো। এই লাইনটা স্কিপ করে গেছিলাম, পরে মনে পড়লো আর কি, প্রথম পৃষ্ঠায় ছিল। এই চিত্রটা তোমাদের শিখতে হবে, মাত্রই শিখতে হবে আর কি, তো আমি একটু আগে শিখাই দিলাম। তো দেখো, আমরা কাজগুলো করতেছিলাম। তো কাজের মধ্যে এখানে রক্ত সঞ্চয় ভান্ডার 10 নম্বর পয়েন্ট, রক্তকে প্রোটিনের সঞ্চয় ভান্ডার বলা হয়। সরি, প্লাজমা প্রোটিন দেহের সঞ্চয় ভান্ডার। তো আমরা প্লাজমা প্রোটিন কোনগুলো? আমরা একটু আগে দেখছি যে প্লাজমা মানে কি, রক্তরস। ওই রক্তরসে অনেক প্রকার প্রোটিন থাকে, ওইখানে অনেক প্রোটিন জমা থাকার ফলে এইটাকে প্রোটিনের সঞ্চয় ভান্ডার বলা হয়। এরপরে দেখো 11 নাম্বার, সেটা হচ্ছে রক্তে বাফার দ্রবণের উপস্থিতি। রক্তে বাফার দ্রবণ কি? বাফার দ্রবণ হচ্ছে এমন একটা দ্রবণ যার মধ্যে সামান্য পরিমাণ অ্যাসিড বা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে এর পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। এখন বাফার দ্রবণ সম্পর্কে বিস্তারিত পড়বা রাসায়নিক পরিবর্তন অধ্যায়ে কেমিস্ট্রির, ওইখানে বাফার দ্রবণের অনেক অঙ্ক আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ওইখানে যেহেতু ভালোভাবে পড়বা, তো এইখানে তো আর আমি বাফার দ্রবণ A to Z পড়াবো না, জাস্ট এই সংজ্ঞাটা যেটা বললাম সেটাই মনে রাখবা, যে বাফার দ্রবণ হচ্ছে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষার যোগ করলেও তার পিএইচ এর উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। রক্তের মধ্যে অনেকগুলা বাফার থাকে, তবে মেইনলি দুইটা বাফার থাকে। একটা হচ্ছে কি H2CO3 কার্বনিক অ্যাসিড, আর একটা হচ্ছে বাইকার্বনেট HCO3 মাইনাস। এই দুইটা মূলত রক্তের বাফার হিসেবে কাজ করে। এতটুকু মনে রাখবা যে বাফার ক্রিয়ার মাধ্যমে রক্ত পিএইচ ভারসাম্য রক্ষা করে। বাফার দ্রবণ সম্পর্কে তোমরা রাসায়নিক পরিবর্তনে বিস্তারিত জানতে পারবে। এরপরে আসো আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। 12 নম্বর পয়েন্টটা দেখো। 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে প্লাজমা প্রোটিন রক্ততঞ্চন ঘটায়। তো কেন রক্ততঞ্চন ঘটায়? কারণ প্লাজমা প্রোটিনের মধ্যেই যে তঞ্চনকারী পদার্থগুলো আছে, ক্লটিং ফ্যাক্টর, ওইগুলো থাকে। তো ওইগুলো আমরা একটু পরবর্তীতে করবো আর কি, তো এখন ব্যাখ্যা জানার দরকার নাই। 13 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। এখন হোমিওস্ট্যাসিস কি?
এটা হচ্ছে হোমিও। হোমিওস্ট্যাসিস কথাটার মানে হচ্ছে অভ্যন্তরীণ ভারসাম্য, অর্থাৎ রক্ত হোমিওস্ট্যাসিসে ভূমিকা পালন করে। এখন অভ্যন্তরীণ ভারসাম্য মানে কি? অভ্যন্তরীণ ভারসাম্য মানে অনেক কিছুই বোঝায়। যেমন ধরো, আমার হাতের এই হাতটা যদি অনেক গরম হয়ে যায়, তখন এই হাতের যে ঠান্ডা রক্ত আছে সেটা এই হাতে প্রবাহিত হবে এবং ভারসাম্যটা রক্ষা করবে। আমার দেহের কোনো অংশ যদি পিএইচ এর পরিমাণ কমে যায় বা পিএইচ এর পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ 7.4 এর উপরে বা নিচে যায়, তখন যেইখানে পিএইচ স্বাভাবিক আছে সেইখান থেকে রক্ত প্রবাহিত হয়ে সেই জায়গাটার পিএইচ ঠিক করে ফেলে, অর্থাৎ 7.4 নিয়ে আসে। এরকম ভাবে তাপমাত্রা, পিএইচ বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রেই রক্ত হোমিওস্ট্যাসিস করে, অর্থাৎ অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা করে। এখন একটু পরে আরেকটা ওয়ার্ড পাবা, সেটা হচ্ছে হিমোস্ট্যাসিস। এটা বললাম এইখানে কারণ অনেকে পেস লাগাইতে পারো, তো একটু মনে রাখো এটা কিন্তু হোমিও আর ওইটা হচ্ছে হিমোস্ট্যাসিস। হিমোস্ট্যাসিস এটা হচ্ছে যে রক্ত পঞ্চন ঘটায়, ওইটার একটা টার্ম আর কি। ওইটার ডেফিনিশন আমরা একটু পরেই পড়বো, এখন পড়াইলে হয়তো বা বুঝবা না। তো একটু মনে রাখো দুইটা ওয়ার্ড আছে মানে পেজ লাগানোর মতো, একটা হচ্ছে হোমিওস্ট্যাসিস আর একটা হচ্ছে হিমোস্ট্যাসিস। হোমিওস্ট্যাসিস মানে হচ্ছে অভ্যন্তরীণ ভারসাম্য রক্ষা। আশা করি বুঝতে পারছো। তো এরপর আমরা রক্তের উপাদান নিয়ে পড়াশোনা করব। তো আমি একটু আগেই বলছি যে রক্তের মধ্যে মূলত থাকে কি? প্লাজমা আর রক্তকণিকা। এর মধ্যে প্লাজমা বা রক্ত রসই থাকে 55%, আর বাকি যে 45% আছে সেটা থাকে রক্তকণিকা। এর মধ্যে 55% গেল প্লাজমা, 1% থাকে হচ্ছে ডব্লিউবিসি প্লাস প্লেটলেট, আর বাকি যে 44% আছে সেটা থাকে হচ্ছে আরবিসি। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সমগ্র রক্তের উপাদানের মধ্যে রক্ত রস থাকে 55% আর রক্ত কণিকা থাকে কত? 45%। তো এখন আমরা রক্ত রস নিয়ে একটু পড়াশোনা করব। রক্ত রসকে ইংরেজিতে বলা হয় প্লাজমা। তো আমি একটু প্লাজমা বলে লিখবো আর কি। বলা হয় প্লাজমা। এই রক্তরসের মধ্যে বেশিরভাগটাই থাকে পানি। এর মধ্যে প্রায় ওয়াটার থাকে হচ্ছে 90 থেকে 92%। রক্তরসের মধ্যে 90 থেকে 92% হচ্ছে পানি। তো 100 থেকে 92 বাদ দিলে থাকে 8, আর 100 থেকে 10 বাদ দিলে থাকে 10, অর্থাৎ কঠিন পদার্থ থাকে। কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। প্লাজমাতে ওয়াটার থাকে অর্থাৎ পানি থাকে 90 থেকে 92%, আর কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। এই কঠিন পদার্থের মধ্যে আবার ক্লাসিফিকেশন আছে, যেমন এর মধ্যে জৈব পদার্থ থাকে আবার অজৈব পদার্থ থাকে। জৈব পদার্থের পরিমাণ হচ্ছে 7 থেকে 9%, আর অজৈব হচ্ছে 0.9%। অর্থাৎ পুরো জিনিসটা যদি আমি আবার বলি, প্লাজমা বেশিরভাগটাই পানি 90 থেকে 92%, আর
কঠিন পদার্থ থাকে 8 থেকে 10%। কঠিন পদার্থের মধ্যে দুইটা ভাগ, একটা হচ্ছে জৈব আর একটা হচ্ছে অজৈব। জৈব পদার্থ থাকে 7 থেকে 9%, আর অজৈব পদার্থ থাকে 0.9%। তারপরে তারপরে দেখো 181 পৃষ্ঠা, অজৈব পদার্থ। অজৈব পদার্থ মধ্যে বিভিন্ন পদার্থের দেওয়া আছে, এগুলা পড়া লাগবে না। এরপরে জৈব পদার্থ। জৈব পদার্থ থাকে 7.5, মানে জৈব পদার্থের মধ্যে প্রোটিন থাকে 7.5%। এগুলো লাগবে না, তবে এখান থেকে একটা জিনিস মুখস্থ রাখতে হবে, জৈব পদার্থের মধ্যে কিছু প্রোটিন থাকে, অর্থাৎ রক্ত রসের মধ্যেই কিছু প্রোটিন থাকে। আমরা একটু আগে পড়ছি যে রক্ত রস মানব দেহের প্রোটিনের আধার হিসেবে কাজ করে, আধার বা সঞ্চয় পাত্র হিসেবে কাজ করে। সেই রক্তরসের মধ্যে অনেক প্রকার প্রোটিন থাকে। এই রক্তরসের মধ্যে থাকে বলে এই প্রোটিনগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিন। অর্থাৎ রক্তরসের মধ্যে যে প্রোটিন থাকে তাকে বলা হয় প্লাজমা প্রোটিন। অনেক প্রকার প্রোটিন থাকে, এর মধ্যে মূলত মানে মেইনলি 4টা থাকে। সেগুলো হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ট্রাইবিনোজেন এবং প্রোথ্রম্বিন। তো এগুলো এমনিতেই মনে থাকে, তবুও একটা ছন্দ আছে এগুলো মনে রাখার জন্য, সেটা হচ্ছে GPA5। কারেন্ট, তো ছন্দটা হচ্ছে GPA5। এখানে জিতে হচ্ছে গ্লোবিউলিন, পিতে হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রম্বিন, এতে হচ্ছে অ্যালবুমিন, আর 5তে হচ্ছে ট্রাইবিনোজেন। অর্থাৎ রক্তে অনেক ধরনের প্লাজমা প্রোটিন থাকে, তবে এর মধ্যে প্রধান 4টা হচ্ছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন এবং প্রোথ্রম্বিন। আশা করি এইগুলো নিয়ে আর সমস্যা হবে না। আর সর্বশেষ ভিডিওতে আমি আর কি সব ছন্দগুলা একত্রে দিব। এখন আর কি ছন্দগুলো একটু স্কিপ করে যাব, বেসিকের প্রতি বেশি ফোকাস করব। তারপরে প্লাজমা প্রোটিন করলাম, নাইট্রোজেন ঘটিত পদার্থ। এইটা থেকে এমসিকিউ আসে। কিরকম এমসিকিউ? যে তোমাকে 4টা অপশন দিবে, এর মধ্যে একটা থাকবে নাইট্রোজেন ঘটিত। প্রশ্ন করবে যে নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত প্লাজমার পদার্থ। তো এখানে অনেক প্রকার পদার্থের নাম থাকবে, তবে এইগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে নাইট্রোজেন ঘটিত পদার্থ। তো এগুলো কিভাবে চিনব? দেখো, মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে যে রেচন পদার্থ পুরাটাই নাইট্রোজেন ঘটিত পদার্থ। কিভাবে? আমাদের রেচন পদার্থের যে প্রধান উপাদান সেটা হচ্ছে ইউরিয়া। ইউরিয়ার কিছু অপর নাম আছে, কিছু হচ্ছে বাণিজ্যিক নাম আর কিছু হচ্ছে বৈশিষ্ট্যগত নাম। তেমনি ইউরিয়াকে আমরা কার্বামাইড বলতে পারি। আবার এর আরেকটা নাম হচ্ছে ডাইঅ্যামিন কিটোন। এখন কার্বামাইডটা হচ্ছে বাণিজ্যিক নাম, এইটা মনে না রাখলেও চলবে, জাস্ট দিছি আর কি। এটা এমসিকিউতে আসে, তবে বায়োলজিতে আসবে না। আর আরেকটা নাম হচ্ছে ডাইঅ্যামিন কিটোন। এই নামটা হচ্ছে মূলত ইউরিয়ার গাঠনিক সংকেত থেকে। গাঠনিক সংকেতটা তোমরা ক্লাস 10-এ জৈব যৌগ পড়ার সময় পড়ছো। তো আমি আবার লিখি,
সেটা ছিল এরকম, H2N বন্ড CO বন্ড and H2, অর্থাৎ একটা কীটনমূলক, কীটনমূলক হচ্ছে CO, কীটনমূলকের দুই পাশে দুইটা অ্যামিনমূলক বা অ্যামিনোমূলক বন্ড NH2 কে বলা হয় অ্যামিনোমূলক। তো দেখো এখানে যেহেতু দুইটা অ্যামিনোমূলক আছে, আবার এটা কীটনমূলকের সাথে যুক্ত, তাই এর নাম হইছে ডাইঅ্যামিন কীটন। তো ভালো কথা নাম হইছে। তবে এখান থেকে আমাদের শিক্ষার কি বিষয় আছে? শিক্ষার বিষয় এইটাই যে এখানে দেখো অ্যামিন মূলক আছে, আর যেখানে অ্যামিন মূলক থাকবে সেখানে নাইট্রোজেন থাকবে, অর্থাৎ ইউরিয়া একটা নাইট্রোজেন গঠিত পদার্থ। একইভাবে ইউরিয়া থেকেই তো ইউরিক অ্যাসিড উৎপন্ন হয়, তাই ইউরিক অ্যাসিডও একটা নাইট্রোজেন গঠিত পদার্থ। আবার তোমরা ক্লাস 10-এ পড়ছিলা যে কিডনি থেকে ক্রিয়েটিনিন ক্ষরণ হয়। যদি কিডনিতে অনেক বেশি ক্রিয়েটিনিনের পরিমাণ বেড়ে যায়, তখন কিডনিতে পাথর জমা হইতে পারে। এই জন্য এই ক্রিয়েটিনিনও একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ। আবার অ্যামোনিয়াও কিন্তু একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ। কিভাবে? অ্যামোনিয়া হচ্ছে NH3, অর্থাৎ নাইট্রোজেন আছে, এই জন্য নাইট্রোজেন ঘটিত পদার্থ। তো এইগুলো তোমরা আগে পড়ছো, হয়তোবা ব্যাখ্যা সহকারে পড়ো অথবা ব্যাখ্যা ছাড়া পড়ো, এগুলা পড়ছো, এগুলা পারো না। তবে এখানে একটা নতুন নাম পাবা, এটা একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে জ্যানথিন। এই জ্যানথিন একটা নাইট্রোজেন ঘটিত পদার্থ। সংকেত লাগবে না, জাস্ট মনে রাখো। ওইগুলোর থেকে এটা একটু বেশি আসে এমসিকিউতে, যেহেতু এটা নতুন তোমাদের কাছে, আর ওইগুলা তোমরা আগেই জানতে আর কি। তো রক্তরসে এইরকম অনেক প্রকার নাইট্রোজেন পদার্থ থাকে, এগুলা কিছু উল্লেখযোগ্য নাইট্রোজেন পদার্থ ছিল। তারপরে আসো অন্যান্য পদার্থও থাকে। তো অন্যান্য পদার্থের মধ্যে উল্লেখ করা আছে যে বিলিরুবিন আর ক্যারোটিন। এখন বিলিরুবিনটা কি, ক্যারোটিনটা কি? বিলিরুবিন বিলিরুবিন রক্তে থাকে, অর্থাৎ রক্তের প্লাজমায় থাকে। এটা রং হচ্ছে হলুদ বা হলুদাভ বলতে পারো। তো বিলিরুবিন হলুদ বর্ণের একটা পদার্থ। তোমরা অনেকে হয়তো বা জন্ডিসের পেশেন্ট দেখছো বা অনেকের হইছে। তো যাদের জন্ডিস হয় তাদের দেখবা যে হাত পা মুখ সবকিছু একটু হলদেটে হয়ে যায় আর কি। তো এটা হয় মূলত রক্তে এই বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে। বিলিরুবিনের বিলিরুবিন হচ্ছে হলুদ বর্ণের, আর বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়ার ফলেই জন্ডিসটা হয়। বা এটাও বলতে পারো যে জন্ডিস হইলে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। বিলিরুবিনটা উৎপন্ন হয় বিলিভার্ডিন থেকে। বিলিভার্ডিনের বর্ণ হচ্ছে সবুজ। এটা এই অধ্যায় নাই, পরিপাকে তোমরা বিস্তারিত পড়বা যে কিভাবে বিলিভার্ডিন থেকে বিলিরুবিনটা উৎপন্ন হয়। তো এখন শুধুমাত্র মনে রাখো যে বিলিভার্ডিনের বর্ণ হচ্ছে সবুজ। তো এরপরে আরেকটা রঞ্জক পদার্থ প্লাজমাতে পাওয়া যায়, সেটা হচ্ছে ক্যারোটিন। এটার নাম তোমরা অনেক শুনছ। এখন এই ক্যারোটিন নাম দেখেই কিন্তু বোঝা যায় যে ক্যারোটিনের রং কেমন। ক্যারোটিন শব্দটা আসছে ক্যারট থেকে। ক্যারট মানে হচ্ছে গাজর, আর গাজরের বর্ণ হচ্ছে কমলা। অর্থাৎ প্লাজমাতে অনেক প্রকারের রঞ্জক পদার্থ থাকে,
বাকি এগুলো মানে যেগুলো আছে, মানে যেগুলো পারবা ওইগুলো আর দেখাইলাম না। এই তিনটা মেইনলি থাকে, একটা হচ্ছে বিলিরুবিন হলুদ, বিলিভার্ডিন সবুজ, আর ক্যারোটিন। ক্যারোটিন শব্দটা আসছে ক্যারট থেকে, ক্যারট মানে গাজর, আর গাজরের রং হচ্ছে কমলা, অর্থাৎ ক্যারোটিনের রং হচ্ছে কমলা। বুঝতে পারছো? এখন রক্তরসের কাজ করতে হবে। তো রক্তরসের কাজগুলা তোমরা নিজেরাই পারবা, এইখানে আমি আর উস্তাদি করলাম না, কারণ যেহেতু পারবা সময় নষ্ট করে লাভ নাই। একটা একটু দেখতে হবে, সেটা হচ্ছে যে কারণ এই আইভি নাম্বারটা লিখো, আইভি মানে কত, 4 4 নাম্বারটা একটু কইরো, 4 নাম্বার পয়েন্টটা, যে টিস্যুর অধিকাংশ কার্বন ডাই অক্সাইড রক্তরসে বাইকার্বনেট রূপে প্রবাহিত হয়। বাইকার্বনেট রক্তের একটা বাফার, একটু আগেই পড়াইছি। তো ওইটা একটু মনে রাখো যে কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট বাফার রূপে রক্তরসে প্রবাহিত হয়। এছাড়া আর এখানে উল্লেখযোগ্য তেমন কিছু নাই, নিজেরাই বুঝবা। তো এখন আসো আমরা রক্তকণিকা পর্ব। রক্তকণিকা কোনগুলো? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তারপর কি অনুচক্রিকা, এগুলা হচ্ছে রক্তকণিকা। এখন তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে এগুলাকে কণিকা কেন বলা হয়? কি রক্ত কণিকা কেন বলা হয়? এইখানে এইগুলাকে তো আমরা রক্ত কোষ বলতে পারতাম, কারণ অনেক ছোট ছোট এগুলা। তবে কেন কণিকা বলা হয়? কণিকা বলা হয় এই জন্যে, কারণ কোষের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোষ বিভাজিত হইতে পারে, হয় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে অথবা মায়োসিস প্রক্রিয়ায়, তবে কোষকে বিভাজিত হইতে হবে। কিন্তু এই সকল যে রক্তের মধ্যে যে কোষগুলো আছে বা রক্তের মধ্যে যে কণিকাগুলো আছে, এইগুলা বিভাজিত হইতে পারে না। আর যেহেতু বিভাজিত হইতে পারে না, এই জন্য এদেরকে কণিকা বলা হয়। বাকি শব্দ করতেছে একটু বন্ধ করি। তো এখন একটা বেসিক জিনিস তোমাদেরকে শিখতে হবে, যেটা অনেক জায়গায় কাজে লাগবে। সেটা হচ্ছে বায়োলজিক্যাল বা মেডিকেলীয় কোনো শব্দের শেষে যদি সিস কথাটা থাকে, সিস এস আই এস হইতে পারে, অথবা কি দন্তস্বয় শিখে থাকে বাংলাতে যেটা। তো কোনো শব্দের শেষে যদি সিস থাকে, তাহলে সেটা প্রক্রিয়া নির্দেশ করে। যেমন ধরো আমি যদি বলি লিউকোপয়েসিস, সিস আছে, প্রক্রিয়া নির্দেশ করে। এরিথ্রোপয়েসিস, লাইকোজেনেসিস, গ্লুকোনিওজেনেসিস, গ্লাইকোজেনেসিস অর্থাৎ লাইসিস, এগুলা হাইড্রোলাইসিস। সিস মানে প্রক্রিয়া নির্দেশ করে। বায়োলজিতে বা কেমিস্ট্রিতে হইতে পারে, কেমিস্ট্রিতেও মানে যে কোনো শব্দের শেষে যদি সিস থাকে, তাহলে সেটা প্রক্রিয়া নির্দেশ করে। আর নরমালি জেনেসিস, জেনেসিস মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া। জেনেসিস মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া। যে কোনো কিছু হইতে পারে, যেমন ধরো আমি যদি বলি গ্লাইকোজেন তৈরির প্রক্রিয়া, গ্লাইকোজেনেসিস। গ্লুকোজ তৈরির প্রক্রিয়া, গ্লুকোনিওজেনেসিস। অর্থাৎ প্রোটিন, মানে জেনেসিস মানে হচ্ছে কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া। যেমন ধরো প্রোটিন জেনেসিস মানে প্রোটিন তৈরি করার প্রক্রিয়া। কিন্তু রক্তকণিকার ক্ষেত্রে এই জেনেসিস কথাটা ব্যবহার হয় না। রক্তকণিকার ক্ষেত্রে পোয়েসিস, পোয়েসিস মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া। অর্থাৎ কোনো বায়োলজিক্যাল শব্দে যদি জেনেসিস কথাটা থাকে, সেটা তৈরি করার প্রক্রিয়া। কিন্তু রক্তকণিকার ক্ষেত্রে যদি পোয়েসিস কথাটা থাকে, তার মানে সেটা বোঝায় কোনো কিছু তৈরি করার প্রক্রিয়া, মানে রক্তকণিকা তৈরি করার প্রক্রিয়া। চল, তো এখন সমগ্র রক্তকণিকাকে তৈরি তৈরি করার যে প্রক্রিয়া আছে, অর্থাৎ 3 ধরনের রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে বলা হয় হিমাটোপয়েসিস। 3 ধরনের যে রক্তকণিকা আছে, সেগুলোকে তৈরি করার একক
প্রক্রিয়াকে একত্রে বলা হয় হিমাটোপয়েসিস। পয়েসিস মানে হচ্ছে তৈরি করার প্রক্রিয়া, আর নামের শেষে যদি সিস থাকে তাহলে সেটা একটা প্রক্রিয়া। আর যেহেতু রক্তকণিকা তাই হিমাটো শব্দটা আসছে আর কি। এরপরে আসো, এগুলো আমরা করছি। তো একটা ছক আছে বড়, এই ছকটা তোমাদের লাগবে। তবে সুবিধার কথা হচ্ছে, মানে অসুবিধার কথা হচ্ছে যে এইখানে আসবে না ছকটা। আর তবে সুবিধার কথা হচ্ছে যে ছকটা আমরা ইতোমধ্যে করে ফেলছি। আমরা এখন যা পড়লাম, মানে এই যে রক্তের প্লাজমার যে প্রোটিন গুলো আছে, তারপর রঞ্জক পদার্থ, জৈব পদার্থ, অজৈব পদার্থ, এগুলাই আর কি একটু গুছা দেওয়া। তো এগুলো লেখা মানে আলাদা করে লেখা দেওয়া লাগবে না, ওটা তোমরা নিজেরাই বুঝবা। তো এখন রক্তকণিকাগুলোর ক্লাসিফিকেশন আছে কিছু। ক্লাসিফিকেশন মানাতে বুঝো প্রকারভেদ। রক্তকণিকাকে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা। এই লোহিত শব্দের অর্থ হচ্ছে লাল। এটাকে আরবিসি বলে। আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড কর্পাসল। এগুলো তোমরা ক্লাস 10 এ পড়ছো, স্পেলিংটা একটু দেখে নিও। এটাকে লোহিত রক্তকণিকাকে আরবিসি বলে, আবার এটাকে এরিথ্রোসাইটও বলে। এরিথ্রোসাইট মানে কি? এরিথ্রো কথাটার মানে হচ্ছে এরিথ্রো, এরিথ্রো মানে লাল, আর সাইট মানে হচ্ছে পরিণত কোষ। অর্থাৎ পরিণত লোহিত রক্তকণিকাকে এরিথ্রোসাইটও বলা যায়। এরিথ্রো মানে হচ্ছে লাল, আর সাইট মানে হচ্ছে পরিণত কোষ। আবার যখন এই লোহিত রক্তকণিকাটা অপরিণত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় এরিথ্রোব্লাস্ট। কোনো কিছুর নামের শেষে যদি ব্লাস্ট কথাটা থাকে তাহলে সেটা অপরিণত কোষ বোঝায়। সেগুলো আমরা দেখলাম। এরপরে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। শ্বেত, এই শ্বেত মানে হচ্ছে সাদা। এখন সরাসরি শ্বেতকে সাদা বলা যায় না। শ্বেত কথাটা আসছে শ্বেত পাথর থেকে, আর শ্বেত পাথরটা অনেক মানে বেশিরভাগটাই সাদা। একটু মানে নিজস্ব রং আছে, মানে সাদার মতোই আর কি। এই জন্য মানে এই কণিকাগুলোর নাম হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর শ্বেতকে মানে জেনারেলি সাদা বলা হয়, বিবেচনা করা হয়। তো এইগুলাকে আবার আরো নাম আছে, অনেকগুলো নাম আছে শ্বেত রক্তকণিকা। যেমন ধরো এটাকে লিউকোসাইট বলা হয়। সাইট মানে পরিণত কোষ, লিউকো মানে সাদা, অর্থাৎ সাদা রক্তকণিকা। তো এরিথ্রোসাইট, লিউকোসাইট। এখন আরেকটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকাকে বলা হয় প্লেটলেট, আবার এটাকে থ্রম্বোসাইটও বলা হয়। তো এইগুলা ছিল রক্তকণিকা সমূহের অপর নাম। আশা করি বুঝতে পারছো। এগুলা নিয়ে আমরা প্রত্যেকটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই লোহিত রক্তকণিকা আছে। তবু আমি একটু ছকটা একটু চেক দিই যদি কিছু বাদ পড়ে থাকে। তো ছকের মধ্যে কিছুই নাই বাদ পড়ার মতো, সবগুলাই পড়ানো হয়েছে। তবে তোমরা একটু ছকটা গুছানো আকারে পড়ো, গুছানো আকারে দেওয়া আছে। তো এখন আমরা পড়ব লোহিত রক্তকণিকা বা আরবিসি। আরবিসি মানেই তো রেড ব্লাড কর্পাসল। তো এর আকৃতিটা একটু মনে রাখতে হবে। এটা হচ্ছে এইরকম,
তো এরকম একটু লোহিত রক্তকণিকা থাকে, একটু বড় হবে, মাঝখানে থাকে নিচা, আর দুই পাশে অবতল। এই গঠনটার নাম হচ্ছে দ্বিঅবতল, অর্থাৎ লোহিত রক্তকণিকা একটা দ্বিঅবতল গঠনের অধিকারী, দ্বিঅবতল চাকতির মতো। এরপরে এই যে মধ্যে, এটার ব্যাস হচ্ছে 1 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার, আর দুই সাইডে হচ্ছে 2.2 মাইক্রোমিটার। আর এই যে ব্যাস, ব্যাস হচ্ছে 7.3 মাইক্রোমিটার। এগুলো এতটা ইম্পর্টেন্ট না, তবে আকৃতি মনে রাখা অনেক গুরুত্বপূর্ণ। এখন তোমাদের মনে হইতে পারে যে লোহিত রক্তকণিকার আকৃতি এইরকমই কেন হইল, গোলাকার কেন হইল না, বা বলের মতো কেন হইল না? এর একটা কারণ হচ্ছে লোহিত রক্তকণিকা সহ সকল প্রকার রক্তকণিকা তৈরি হয় স্টেম কোষ থেকে। লোহিত অস্থিমজ্জার স্টেম কোষ থেকে সকল প্রকার রক্তকণিকা উৎপন্ন হয়। যখন উৎপন্ন হয় তখন লোহিত রক্তকণিকার মধ্যে নিউক্লিয়াস থাকে, লেখা লাগবে, থাকবে, তোমরা মুখ দিয়ে বলি, এখানে আছে, তোমরা বুঝবা। তো নিউক্লিয়াস থাকে। তোমরা একটা কথা শুনছ যে আমাদের লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন, কিন্তু এই কথাটা আংশিক সত্য, কারণ লোহিত রক্তকণিকা নিউক্লিয়াস বিহীন না, পরিণত লোহিত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস বিহীন। লোহিত রক্তকণিকা যখন অপরিণত অবস্থায় থাকে তখন সেটার মধ্যে নিউক্লিয়াস থাকে, অর্থাৎ যখন এরিথ্রোব্লাস্ট আকারে থাকে তখন নিউক্লিয়াস থাকে, আর যখন এরিথ্রোসাইটে পরিণত হয় তখন নিউক্লিয়াসটা অপসারিত হয়। এই মাঝখানে থাকে নিউক্লিয়াস। যখন নিউক্লিয়াসটা অপসারিত হয়, ওইটা অপসারিত হয় ঘনপথ সৃষ্টির মাধ্যমে। এখন অনেকে বলবা যে ঘনপথ কি? ঘনপথ হচ্ছে চলনাঙ্গ। এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে অ্যামিবা। অ্যামিবা অনেকটা এরকম, এই যে একটু বাড়তি বাড়তি অংশ দেখতেছ, এগুলো হচ্ছে ঘনপথ, একটু প্রলম্বিত অংশ থাকে, এগুলোর সাহায্যে চলাচল করতে পারে। ঠিক সেই রকম ভাবে এই এরিথ্রোব্লাস্টের যে নিউক্লিয়াসটা, সেটা ঘনপথ সৃষ্টি করার মাধ্যমে এই মাঝখান থেকে সরে যায়, তারপর এইটা এরিথ্রোসাইটে পরিণত হয়। আর যেহেতু এইখান থেকে সরে গেছে, তাই এটা একটু গর্তের মতো হয়েছে। এই জন্য লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে দ্বিঅবতল, অর্থাৎ দুই সাইডে অবতল। তো এইগুলো আমরা দেখলাম। এরপরে খুবই গুরুত্বপূর্ণ কিছু সংখ্যামূলক তথ্য আছে যেগুলা মুখস্থ করতে হবে, এইগুলা কি স্কিপ করা যাবে না। যেমন লোহিত রক্তকণিকার সংখ্যা, এগুলা ভ্রূণ দেহে থাকে একটু বেশি, প্রতি মিলিমিটার কিউবে। ভ্রূণ দেহে থাকে 80 থেকে 90 লাখ, শিশু দেহে আরেকটু কম, হচ্ছে 60 থেকে 70 লাখ। তারপর আসো পুরুষ নারী। পুরুষ দেহেও আরেকটু কম, আর সবচেয়ে কম থাকে নারী দেহে। পুরুষ দেহে থাকে 50 থেকে 54 লাখ, আর নারী দেহে 44 থেকে 49 লাখ। অর্থাৎ লোহিত রক্তকণিকা সবচেয়ে বেশি থাকে প্রতি মিলিমিটারে, মানে ঘন মিলিমিটারে, সেটা হচ্ছে ভ্রূণ দেহে 80 থেকে 90 লাখ। তারপর শিশু দেহে থাকে 60 থেকে 70 লাখ, পুরুষ দেহে থাকে 50 থেকে 55 লাখ, 50 থেকে 54 লাখ, আর নারী দেহে থাকে 44 থেকে
49 লাখ, অনেক বেশি কিন্তু। আর এই লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন। 120 দিন পরে পরে, অর্থাৎ প্রায় কত 4 মাস পরে পরে লোহিত রক্তকণিকা অটোমেটিক উৎপন্ন হয় আর কি। মানে মারা যায়, তারপর নতুন নতুন উৎপন্ন হয়। এই জন্য 4 মাস অন্তর অন্তর রক্ত দিলে কোনো ক্ষতি নাই, বরঞ্চ আরো উপকার হয়। তো চেষ্টা করবা যদি সম্ভব হয় তাহলে রক্ত দান করার। যদি আমি করি নাই, কোনো অফার আসে নাই এই পর্যন্ত। তো এইগুলো আমরা পড়ছি 120 দিন। আর দেখছো সবার কম কার লোহিত রক্তকণিকা, সেটা হচ্ছে নারীদের। এই জন্য তাদের সবচেয়ে বেশি অ্যানিমিয়া হয়। অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত স্বল্পতা। তো রক্ত স্বল্পতা বলতে মূলত লোহিত রক্তকণিকার স্বল্পতাকে বোঝানো হয়। আর যেহেতু নারী দেহে প্রতি মিলিমিটার কিউবে লোহিত রক্তকণিকার সংখ্যা সবচেয়ে কম, 45 থেকে 49 লক্ষ, সে তাই আর তাই এজন্যই আর কি নারী দেহে সবচেয়ে বেশি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার রোগ দেখা যায়। বাংলাদেশে এটা ব্যাপক, প্রায় 1/3 জনগোষ্ঠী অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভোগে। এটা এসএসসিতে তোমরা পড়ছিলা। তো এখন এগুলো পড়ছি স্টেম সেল। এখন দেখবো এই লোহিত রক্তকণিকাটা কখন উৎপন্ন হয়। আরেকটা কথা মনে রাখবা, এগুলো তো একুরেট হিসাব না, এগুলো কিন্তু একটা রেঞ্জ। এরকম ভাবে আমাদের দেহের বিভিন্ন অবস্থায় এগুলার সংখ্যা আপ ডাউন করতে থাকে। যেমন গর্ভাবস্থায় লোহিত রক্তকণিকার সংখ্যা অটোমেটিক বেড়ে যায়। তারপর তুমি যদি নিয়মিত ব্যায়াম করো তখনও আর কি লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক বেড়ে যায়। এই জন্য শরীরচর্চা করার চেষ্টা করবা। এখন প্রায় 4টা বাজে সকাল, এই টাইমটা আর কি পারফেক্ট মর্নিং ওয়াকের জন্য। তারপরে আসো, এই লোহিত রক্তকণিকা ধরো তোমার দেহে প্রচুর কমে গেল, কিন্তু তুমি অনেক ব্যায়াম করতেছো বা অনেক অ্যাক্টিভিটি করতেছো, তোমার লোহিত রক্তকণিকা দরকার। তখন লোহিত রক্তকণিকা কি হবে, মানে এটা কি অটোমেটিক বেশি উৎপন্ন হবে? অটোমেটিক হবে না, এটা উৎপন্ন হবে একটা হরমোনের কারণে। এটা হচ্ছে এরিথ্রোপয়েটিন। পয়েটিন হরমোন, আর এরিথ্রো মানে হচ্ছে লাল। এই এরিথ্রোপয়েটিনটা আরবিসি উৎপন্নে সাহায্য করে বা আরবিসি উৎপাদন ত্বরান্বিত করে। অর্থাৎ তোমার দেহে যদি এরকম কোনো কন্ডিশন হয় যে তোমার লোহিত রক্তকণিকা অনেক বেশি প্রয়োজন, তখন এই এরিথ্রোপয়েটিনটা ক্ষরিত হয়, আর বেশি উৎপাদন ত্বরান্বিত করে, অর্থাৎ স্পিড বাড়ায়। আমাদের দেহে প্রায় সেকেন্ডে 26 লক্ষ লোহিত রক্তকণিকা উৎপন্ন হয়, সংখ্যাটা খুবই বেশি। আর এই ইরিথ্রোপয়েটিনটা ক্ষরণ করে কিডনি এরিথ্রোপয়েটিন ক্ষরণ করে। আর আমাদের দেহে যখন টেস্টোস্টেরন বেশি থাকে তখন এই এরিথ্রোপয়েটিনটা বেশি ক্ষরিত হয়। এখন অনেকে বলতে পারো টেস্টোস্টেরন কি? টেস্টোস্টেরন হচ্ছে মেল হরমোন, অর্থাৎ পুরুষের যে হরমোন তাকে বলা হয় টেস্টোস্টেরন। আর নারীর দেহের যে হরমোনটা থাকে তাকে বলা হয় ইস্ট্রোজেন। আর যখন টেস্টোস্টেরন বেড়ে গেলে বেশি ক্ষরিত হয়। অর্থাৎ টেস্টোস্টেরন বাড়লে এরিথ্রোপয়েটিন বেশি ক্ষরিত হয়, আর এরিথ্রোপয়েটিন বেশি ক্ষরিত হলে আর বেশি উৎপাদন আরো বৃদ্ধি পায়। এইগুলো আমরা পড়লাম। আর একটু আগে আমরা পড়ছিলাম যে পোয়েসিস মানে কি, তৈরি করা। তো তোমরা বলো লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট তৈরির প্রক্রিয়াকে কি বলা হবে? হ্যাঁ, অবশ্যই এরিথ্রোপয়েসিস। এরিথ্রোপয়েসিস অর্থাৎ রক্তকণিকার ক্ষেত্রে কোন তৈরি হওয়া বলতে পয়েসিস বোঝায়। আর যেহেতু এটা লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়া, এই জন্য এটাকে বলা হয় এরিথ্রোপয়েসিস। অর্থাৎ এক কথায় লোহিত রক্তকণিকা তৈরির প্রক্রিয়াকে
এরিথ্রোপয়েসিস বলে। এগুলো আমরা পড়লাম। তারপরে আসো পরের পৃষ্ঠা কি 183 পেজ। রাসায়নিকভাবে লোহিত রক্তকণিকায় বিভিন্ন পরিমাণ দেওয়া আছে, এগুলো নিজেরাই পারবা, এগুলো দরকার নাই। এখন একটা এক্সট্রা ইনফো নাও, এটা এই বইয়ে দেওয়া নাই, আর একটা রাইটারের বইয়ে দেওয়া। তো আমি যে ক্লাসটা করছিলাম ওই ক্লাসে আমি পাইছিলাম আর কি, এই জন্য তোমাদেরকে দিয়ে দিই। সেটা হচ্ছে যে 100 ml আরবিসিতে হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন থাকে 16 গ্রাম। আর একটি আরবিসিতে হিমোগ্লোবিন থাকে 29 পিকোগ্রাম। 100 গ্রাম লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে 16 গ্রাম, আর একটি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন থাকে 29 পিকোগ্রাম। এখন পিকো শব্দটা অনেকে তো পড়ছে, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, পিকো, ফেমটো, এটো। তো এককটা নিয়ে মাথায় আমার দরকার নেই, জাস্ট মনে রাখো যে 29 পিকোগ্রাম হিমোগ্লোবিন থাকে একটা লোহিত রক্তকণিকার মধ্যে। এখন অনেকে বলতে পারো যে হিমোগ্লোবিন কি, যদিও তোমরা জানো, আমি নিয়মের খাতিরে একটু পড়ায় দিই। এটা হচ্ছে হিমো কথাটা আসছে হিম থেকে। হিম একটা লোহিত রঞ্জক, হিম একটা এফি সমৃদ্ধ রঞ্জক। হিমো কথাটা আসছে হিম থেকে, আর হিম হচ্ছে ফেরিয়াম সমৃদ্ধ রঞ্জক। রঞ্জক ইংরেজিতে বলা হয় পিগমেন্ট, অর্থাৎ। আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন, অর্থাৎ হিমোগ্লোবিনটা হিম আর প্রোটিনের সমন্বয়ে গঠিত। এগুলোর অনুপাত কিভাবে গঠিত হয়, চিত্র, সবগুলো তোমরা পড়বা শ্বসন চ্যাপ্টারে। আমরা এই অধ্যায়টা পড়ানোর পরে আমি শ্বসন অধ্যায়টা পড়াবো। অধ্যায়টা অনেক ছোট, তো ওইখানে চিত্র সহকারে, ব্যাখ্যা সহকারে পড়বা। এইখানে এত বিস্তারিত হিমোগ্লোবিন সম্পর্কে পড়ার দরকার নাই, জাস্ট কিছু ইনফরমেশন মনে রাখবা। যেমন দেখো কি ইনফরমেশন মনে রাখবা, সেটা হচ্ছে যে পুরুষ দেহে হিমোগ্লোবিনের পরিমাণ আর নারী দেহে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে, পুরুষ দেহে হিমোগ্লোবিনের পরিমাণ হচ্ছে 13.5 থেকে 17.5 হচ্ছে গ্রাম পার ডিএল। ডিএল মানে হচ্ছে ডেসিলিটার, গ্রাম পার ডেসিলিটার। আর ফিমেলের ক্ষেত্রে একটু কম থাকে, 11.5 থেকে সম্ভবত 15.5 গ্রাম পার ডিএল বইয়ে আছে, জাস্ট আমি লিখতেছি এমনি। তো পুরুষ দেহে হিমোগ্লোবিনের পরিমাণটা বেশি থাকে, সেটা হচ্ছে 13.5 থেকে 17.5 গ্রাম পার ডিএল। আর নারী দেহে থাকে 11.5 থেকে 15.5 গ্রাম পার ডিএল। এরপরে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। এই কাজটা মনে রাখতেই হবে। তো এই কাজটা শেখার ক্ষেত্রে আমরা এখন কনসেপ্ট বুঝবো, এবং লাস্ট ক্লাসে এই কাজগুলো মনে রাখার জন্য একটা ছন্দ দিব। তবে ছন্দের চেয়ে বেশি বেসিকটা ছন্দের চেয়ে বেশি বেসিকটা ইজি, মানে বেসিক দিয়ে মনে রাখা ইজি। দেখো সবগুলা বোঝানো লাগবে না, একটু আগে বুঝে আসছি। প্রত্যেকটাই করে এটা হচ্ছে লোহিত রক্তকণিকার মূল কাজই হচ্ছে অক্সিজেন পরিবহন, তবে সামান্য কার্বন ডাইঅক্সাইড এসে পরিবহন করতে পারে। এরপরে রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে। রক্তের ঘনত্ব সান্দ্রতা কিভাবে রক্ষা করে, বা কেনই বা লোহিত রক্তকণিকা রক্ষা করে, এগুলো আমরা ক্লাসের প্রথম দিকেই পড়ছি, তো আর ব্যাখ্যা করলাম না। জাস্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে সান্দ্রতা, ইংরেজি সেটা হচ্ছে ভিসকোসিটি। এটা একটু মনে রাখো, কারণ অনেক সময় দেখা যায় যে
পরীক্ষার মধ্যে এমসিকিউতে বাংলা শব্দের ব্যবহার মানে বাংলা শব্দের পরিবর্তে ইংরেজি শব্দ ব্যবহার করে। তো তোমাকে বললো যে রক্তের ভিসকোসিটি পানির চেয়ে কয় গুণ, তুমি বলবা যে 5 গুণ, ভিসকোসিটি যা আর সান্দ্রতা তাই। অর্থাৎ লোহিত রক্তকণিকা রক্তের ঘনত্ব ও সান্দ্রতা রক্ষা করে। এরপর একটা হিমোগ্লোবিন অন্যান্য বাফার রূপে কাজ করে, এগুলো পড়ছো। হিমোগ্লোবিনের মধ্যে বা অন্য পদার্থের মধ্যে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড থাকে, আর রক্তের প্রধান দুইটা বাফারই হচ্ছে বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড বাফার। আরো বাফার থাকে অ্যাসিটেট বাফার, অনেকগুলো থাকে, ওগুলো কেমিস্ট্রিতে পারবা। জাস্ট মনে রাখো যে এখানে বাফার দ্রবণ থাকে আর রক্তের মধ্যে। তো এরপরে আবার এখানে একটা কনফিউশনের কথা বলা হয়েছে যে এখানে অম্ল ক্ষারের সমতা রক্ষা করে। এখন রক্তরসের কাজের মধ্যে মানে যা দেখবা, আমি যদিও পড়াইনি, এখানে আছে যে রক্তরস অম্ল ক্ষারের সমতা রক্ষা করে, আবার লোহিত রক্তকণিকাও অম্ল ক্ষারের সমতা রক্ষা করে। তো এখান থেকে এমসিকিউ আসবে না, যেহেতু এটা দুই জায়গায় আছে এবং একটু কনফিউজিং। এরপরে 4 নাম্বারটা দেখো, সেটা হচ্ছে প্লাজমা ঝিল্লি। এখন প্লাজমা মানে কি, প্লাজমা ঝিল্লি মানে কি? প্লাজমা ঝিল্লি মানে হচ্ছে কোষ ঝিল্লি, আর লোহিত রক্তকণিকার কোষ ঝিল্লিকেই প্লাজমা ঝিল্লি বলা হয় আর কি। তো প্লাজমা ঝিল্লিতে অ্যান্টিজেন থাকে। অ্যান্টিজেন হচ্ছে একটা প্রোটিন, আর এই অ্যান্টিজেনটা টেস্ট করে এগুলো তো আমাদের ব্লাড গ্রুপিং করা হয়। এগুলো তোমরা এসএসসিতে বিস্তারিত পড়ছো, তারপরে আর কি এখন আছে। পরবর্তীতে আমরা পড়ব কিভাবে ব্লাড গ্রুপিং করা হয়, সেটাও পড়ব। তো ব্লাড গ্রুপিং করলাম। এরপরে আসো বিলিরুবিন, বিলিভার্ডিন, একটু আগে পড়াইছি, আবার পড়াইলাম না। এখন লোহিত রক্তকণিকায় এনজাইম রূপে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারে। এখন নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে লাভটা হচ্ছে নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইডের কাজ হচ্ছে সে মানে প্রাচীর, ধমনীর প্রাচীরকে ধমনীর প্রাচীর প্রসারিত করতে পারে। অর্থাৎ লোহিত রক্তকণিকা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে, নাইট্রিক অক্সাইডের মাধ্যমে ধমনীর প্রাচীরকে প্রসারিত করতে পারে। আর এই নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয় এল আরজিনিন থেকে। এল আরজিনিন থেকে। এখন বলবা যে এটা আবার কি? এটা হচ্ছে এক ধরনের অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ এল আরজিনিন একটা অ্যামিনো অ্যাসিড, সেটা উৎপন্ন করে নাইট্রাস অক্সাইড, এবং এই নাইট্রাস অক্সাইডটা রক্তের মানে ধমনীর প্রাচীরকে প্রসারিত করতে সাহায্য করে, বুঝছো? আর কি প্রেসার রিলিজ করে, ফলে ধমনীটা মোটা হইতে পারে। তো এখন যেহেতু একটা পদার্থ গঠিত করে ধমনীকে মোটা করার জন্য বা প্রসারিত করার জন্য, তো অবশ্যই আরেকটা পদার্থ গঠিত করতে হবে যাতে ধমনীটাকে সংকুচিত করতে পারে। তো সেরকম একটা পদার্থ হচ্ছে হাইড্রোজেন সালফাইড বা H2S। এটা হচ্ছে সংকুচিত করে ধমনীকে বা ধমনীর প্রাচীরকে। অর্থাৎ নাইট্রাস অক্সাইড প্রসারিত করত আর হাইড্রোজেন সালফাইড সংকুচিত করে। তো এখান থেকে একটা কথা পাবা, সেটা হচ্ছে এন্ডোথিলিয়াল কোষ। এখন এন্ডোথিলিয়াল কোষ মানে কি? এন্ডোথিলিয়াল কোষ বা এন্ডোথিলিয়াল সেল। এন্ডোথিলিয়াল সেল মানে হচ্ছে নালীর ভেতরের কোষ। যে কোনো ধরনের নালী, সেটা হোক রক্তনালী বা অন্য কোন নালী, ওই নালীর ভেতরের কোষগুলাকে বলা হয় এন্ডোথেলিয়াল কোষ। তো রক্তনালীর ভেতরের কোষগুলাকেও এন্ডোথেলিয়াল কোষ বলা হয়। আর এই যে নাইট্রাস অক্সাইড, হাইড্রোজেন সালফাইড,
এগুলো মূলত এন্ডোথেলিয়াল কোষের উপর ক্রিয়া করে ধমনীকে প্রসারিত করে আবার সংকুচিত করে। তো এরপরে আরেকটা ওয়ার্ড, সেটা হচ্ছে অনাক্রম্যতা। তো এই ওয়ার্ডটা দেখে অদ্ভুত লাগতে পারে, আমি জানি না এইরকম ওয়ার্ড কেন ব্যবহার করছে। এটার অর্থ খুবই ইজি। অনাক্রম্যতা মানে হচ্ছে ইমিউনিটি। সহজে বললি হইতো যে লোহিত রক্তকণিকা আমাদের ইমিউনিটি বৃদ্ধি করে, এটা না বইলে বলছে যে আমাদের অনাক্রম্যতা বৃদ্ধি করে। আর অনাক্রম্যতা যেটা যেই কথা, আর ইমিউনিটি একই কথা। অর্থাৎ লোহিত রক্তকণিকা আমাদের অনাক্রম্যতা বৃদ্ধি করে কিভাবে, সেটা হচ্ছে যে হিমোগ্লোবিন থেকে এক ধরনের মুক্ত আয়ন সৃষ্টি করে, সেগুলা ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। তো এইভাবে লোহিত রক্তকণিকা আমাদের অনাক্রম্যতা বা ইমিউন সিস্টেমে সাহায্য করে। আশা করি বুঝতে পারছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা শ্বেত রক্তকণিকা নিয়ে পড়াশোনা করব, অনেক ডিটেলস ক্লাস হবে। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এবং পরবর্তী ক্লাসের আগে অবশ্যই এই ক্লাসে যা যা পড়াইলাম সেগুলো মেইন বই থেকে পড়ে ফেলবো, তাহলে পরের ক্লাসটা করতে অনেক সুবিধা হবে। সবাইকে আল্লাহ হাফেজ।